আপনারা কি জানেন ধীরে ধীরে বাংলাদেশ গভীর সমুদ্রে তলিয়ে যাচ্ছে? আমরা সকলেই কম বেশি শুনেছি বৈশ্বিক উষ্ণায়নের কারণে বাংলাদেশ, নেদারল্যান্ডস, মালদ্বীপ সহ কম উচ্চতার দেশগুলো সমুদ্রের নিচে তলিয়ে যাবে। ইতোমধ্যেই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে টুভালো, কিরিবাতি, মার্শাল আইল্যান্ড এবং নাউরো সহ ছোট ছোট দ্বীপ দেশের অনেকগুলো দ্বীপ তলিয়ে গিয়েছে। এমনকি কিরিবাতি সরকার তার অধিকাংশ জনসংখ্যা ফিজিতে এবং টুভালো তার পুরো জনসংখ্যা ধাপে ধাপে অস্ট্রেলিয়ায় স্থানান্তর করছে। 2006 থেকে 15 সাল পর্যন্ত শুধুমাত্র গ্রিনল্যান্ড প্রতি বছর প্রায় 280 বিলিয়ন টন বরফ হারিয়েছে। ঊনবিংশ শতাব্দীতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে 6 সেন্টিমিটার। বিংশ শতাব্দীতে এই উচ্চতা বেড়েছে 19 সেন্টিমিটার, যা পূর্ববর্তী শতাব্দী থেকে 3 গুণ বেশি। আমেরিকান গবেষণা সংস্থা ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন এর অনুমান অনুযায়ী বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 2100 সাল নাগাদ 2.5 মিটার পর্যন্ত বাড়তে পারে, যার পরিণতি হবে অত্যন্ত বিধ্বংসী। যদি এটি ঘটে তাহলে মালদ্বীপ, মার্শাল দ্বীপপুঞ্জ, কিরিবাতি এবং টুভালোর মতো সম্পূর্ণ দ্বীপ দেশগুলি সমুদ্রের নিচে ডুবে যাবে। তার আগেই তাদের সম্পূর্ণ জনসংখ্যাকে অন্য কোথাও স্থানান্তর করতে হবে। নেদারল্যান্ডস এবং বাংলাদেশের মতো দেশগুলো তাদের 1/3 ভূমি হারাবে। এটি এমন একটি পরিস্থিতি তৈরি করবে যা কোটি কোটি লোক রাষ্ট্রহীন উদ্বাস্তুতে পরিণত হবে। 2050 সাল নাগাদ বিশ্বজুড়ে জলবায়ু শরণার্থী হবে মোট 150 মিলিয়ন এবং 2100 সাল নাগাদ সেই সংখ্যা 200 কোটিতে পৌঁছাবে, যা সেই সময়ের পৃথিবীর মোট জনসংখ্যার 18%। কিন্তু যদি পৃথিবীর সকল হিমবাহের সমস্ত বরফ গলে যায় তাহলে কি হবে? সমস্ত জল কোথায় যাবে? কোন কোন দেশ সমুদ্রে তলিয়ে যাবে? এই ভিডিওতে জানবেন এই গ্রহের এমন পরিণতির জন্য দায়ী কারা, কারা এর ভিকটিম হবে এবং পৃথিবীকে বাঁচাতে আমাদের দায়িত্ব কী। বন্ধুগণ, আমাদের আজকের এই ভিডিওটি প্রতিটি মানুষের দেখা উচিত। এটা আমাদের সবার জন্য একটা সাধারণ বার্তা বলা যেতে পারে। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে সচেতন এবং দায়িত্বশীল হতে সচেষ্ট করুন। আপনি সম্ভবত আপনার জীবনের কোনো না কোনো সময়ে খবর শুনেছেন যে পৃথিবী উষ্ণ হয়ে উঠছে এবং তার ফলে আর্কটিকের বরফ গলে যাচ্ছে। আমাদের গ্রহের গড় তাপমাত্রা 1880 সালের পর থেকে 1.1 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে এবং রেকর্ডে থাকা সবচেয়ে উষ্ণতম 17টি বছরের মধ্যে 16টি 2001 সালের পরের। পৃথিবী হঠাৎই কেন এত উষ্ণ হয়ে উঠছে? তার একমাত্র কারণ বর্তমান সময়ে এই গ্রহের নেতৃত্বদানকারী স্বঘোষিত শ্রেষ্ঠ প্রাণী মানুষ। এই মনুষ্যকুল গত বিংশ শতকের মাঝামাঝি থেকে এই গ্রহকে এতটা বিষাক্ত করেছে যে তার কার্যকলাপের সরাসরি ফলাফল পৃথিবী ভোগ করতে যাচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে জমাটকৃত বরফ গলে যাচ্ছে এবং সেই বরফ সমুদ্রের পানিতে মিশে তার উচ্চতা বৃদ্ধি করছে। এবার প্রশ্ন জাগতে পারে, সমুদ্র তো পুকুর নয় যে কিছু পানি যুক্ত হলে তার উচ্চতা বৃদ্ধি পাবে। আপনার আন্দাজ করতেও কষ্ট হবে কতটুকু বরফ পৃথিবীর 2 মেরুতে জমা রয়েছে। উত্তর এবং দক্ষিণ মেরুতে পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 10% বরফের আচ্ছাদন রয়েছে। 2 মেরু ছাড়াও পর্বতের ঢালেও রয়েছে বরফের আচ্ছাদন, যেগুলো হিমালয়, হিন্দুকুশ, আন্দিজ অথবা আল্পস পর্বতমালায় দেখা যায়। এগুলো পৃথিবীর জমাকৃত মোট বরফের মাত্র 1%। পৃথিবীর 2টি সবচেয়ে বড় বরফের চাদর, গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকা, যা বিশ্বের 99% বেশি হিমবাহের বরফের দ্বারা গঠিত। বিজ্ঞানীরা বলে থাকেন 2100 সালের মধ্যেই পৃথিবীর সমস্ত উর্বর ডেল্টা বা বদ্বীপ সমুদ্রে তলিয়ে যাবে। এই ডেল্টাসমূহ পৃথিবীর শস্য ভাণ্ডার নামে পরিচিত এবং এখানেই রয়েছে বিশ্বের সবথেকে ঘন জনবসতি। মেকং ডেল্টা থেকে শুরু করে ইয়াংজি ডেল্টা, ইন্দুস ডেল্টা থেকে নাইল ডেল্টা, উত্তর আমেরিকার মিসিসিপি ডেল্টা থেকে পৃথিবীর সর্ববৃহৎ গ্রেটার বেঙ্গল ডেল্টা একদম ভ্যানিশ হয়ে যাবে। এই সমস্ত ডেল্টাগুচ্ছ ডুবে যাবে শুধুমাত্র গ্রিনল্যান্ডের বরফ গলেই। কিন্তু এর চেয়ে আরও খারাপ কোনো দৃশ্যপটে যদি পৃথিবীর সমস্ত বরফ গলে যায় তাহলে কি হবে? বিজ্ঞানীরা পূর্বাভাস করেছেন যে যদি সমস্ত গ্রিনল্যান্ডের হিমবাহ গলে যায় তাহলে সমুদ্রপৃষ্ঠ 7.4 মিটার বৃদ্ধি পাবে। আর যদি অ্যান্টার্কটিকা গলে যায় তাহলে জলের স্তর 58 মিটার উঠবে এবং যদি পৃথিবীর সমস্ত হিমবাহ গলে যায় তাহলে জলের স্তর 65 মিটার উঠবে। যদি এরকমটা হয় তাহলে এটি আমাদের গ্রহের ভূগোলকে মারাত্মকভাবে পরিবর্তন করবে।
ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি আরভাইনের বিজ্ঞানীরা দূরবর্তী ভবিষ্যতে এমন একটি দৃশ্যপটের জন্য একটি প্রগনোসিস তৈরি করেছেন। ভূমির কোন অংশ অবশিষ্ট থাকবে? জলবায়ু পরিবর্তন মডেলগুলি দেখায় যে সমস্ত মহাদেশের সমস্ত উপকূলীয় এলাকা জলের নিচে চলে যাবে। উত্তর আমেরিকার সবথেকে গুরুত্বপূর্ণ নগরী নিউ ইয়র্ক, সিয়াটেল, পোর্টল্যান্ড, মিয়ামি এবং লস অ্যাঞ্জেলেসের অধিকাংশ পানির নিচে চলে যাবে। সান ফ্রান্সিসকো একটি দ্বীপ হয়ে যাবে। ক্যালিফোর্নিয়া উপসাগর এত দূর উত্তরে প্রসারিত হবে যে পাম স্প্রিংস একটি উপকূলীয় শহর হয়ে যাবে। অ্যাটলান্টিক উপকূলে সমুদ্র প্রসারিত হয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূমি সংকুচিত হতে শুরু করবে। ফ্লোরিডা স্টেটের সম্পূর্ণ অংশ, সেই সাথে ডেলাওয়্যার রাজ্যের সম্পূর্ণ অংশ, লং আইল্যান্ডের প্রায় সমস্ত অংশ এবং নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, বাল্টিমোর, ওয়াশিংটন ডিসি এবং বস্টনের শহরগুলিকে গিলে ফেলবে। ফ্লোরিডা স্টেটের সম্পূর্ণ অংশ, নিউ অর্লিন্স বন্দর পুরোটা ডুবে মিসিসিপি মিসৌরি নদী দিয়ে পানি প্রবেশ করবে। ফলে যুক্তরাষ্ট্রের মধ্যভাগের অঙ্গরাজ্যগুলো ডুবতে শুরু করবে। তখন সেখানে থাকা বাসিন্দারা সকলে যুক্তরাষ্ট্রের উত্তরের রাজ্য আলাস্কায় পাড়ি জমাবেন। দক্ষিণ আমেরিকাও মারাত্মকভাবে প্লাবিত হবে। দক্ষিণ আমেরিকা মহাদেশে দুটি নতুন উপসাগর জন্ম নিবে। একটি হল আমাজন উপসাগর। আমাজন মহাবনের অধিকাংশ ভূমি সমুদ্রে তলিয়ে যাবে। আবার আর্জেন্টিনার উত্তরাঞ্চল এবং উরুগুয়ে ডুবে সেখানে আরেকটি উপসাগর জন্ম নিবে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্স, উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও এবং ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরো সহ সকল উপকূলীয় শহরগুলি পানির নিচে চলে যাবে। কিন্তু দক্ষিণ আমেরিকার পশ্চিমে আন্দিস পর্বতমালা থাকায় সেদিকে আর পানি প্রবেশ করবে না। ইউরোপ বিশ্বের সবচেয়ে বিধ্বংসী এলাকাগুলির একটি হবে। নেদারল্যান্ডস, যা গত কয়েক দশক ধরে সমুদ্রের অভিযানের বিরুদ্ধে মরিয়া হয়ে লড়াই করছে, শেষ পর্যন্ত তারা এই যুদ্ধে হেরে যাবে। ডেনমার্ক তার পুরো জমি হারাবে, কিন্তু তারাই ভবিষ্যতের পরাশক্তিতে পরিণত হবে। ডেনমার্ক তার জনগণকে গ্রিনল্যান্ডে স্থানান্তর করে সেখানে অনাবিষ্কৃত সকল খনিজ জ্বালানি উত্তোলন করবে। বেলজিয়াম তার অর্ধেক ভূমি হারিয়ে বাকি অংশে আশ্রয় নেবে। উত্তর জার্মানিও সম্পূর্ণ পানির নিচে চলে যাবে, যার মধ্যে বার্লিন শহরও আন্ডার ওয়াটার নগরীতে পরিণত হবে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ পানির নিচে চলে যাবে, কিন্তু রাশিয়ার উত্তরের সকল বন্দর চালু হবে। তখন রাশিয়া পুনরায় সুপার পাওয়ারে পরিণত হবে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সাইবেরিয়াতে আশ্রয় নেবে। একসময়ের পরাশক্তির ব্রিটিশরা তাদের সকল শহর হারাবে। তারা তখন পাহাড়ে গিয়ে আশ্রয় নেবে। ইতালির ভেনিস শহর অবশেষে ডুবে গিয়ে মিলান সমুদ্র তীরবর্তী শহরে পরিণত হবে। ক্যাসপিয়ান সাগর একটি সত্যিকারের সাগর হয়ে যাবে। এখন এটি আনুষ্ঠানিকভাবেও সাগর নয়, কিন্তু একটি বিশাল হ্রদ, কারণ এটি সমুদ্রের সাথে যুক্ত নয়। তখন আরাল সাগর আবার নতুন করে জাগবে, অর্থাৎ কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং আজারবাইজান আর স্থলবেষ্টিত দেশ থাকবে না। তখন কৃষ্ণসাগর থেকে পানি ইউক্রেন এবং রাশিয়ার মূল ভূমিতে প্রবেশ করবে। পৃথিবীর সমস্ত বরফ গলে গেলেও আফ্রিকা মহাদেশ তেমন ক্ষতিগ্রস্ত হবে না। আফ্রিকা মহাদেশ উঁচু থাকায় তার মূল ভূমিতে পানি পৌঁছাতে পারবে না, কিন্তু মিশরের নীল ডেল্টা সম্পূর্ণ ডুবে যাবে। তাছাড়া পশ্চিম আফ্রিকার উপকূলবর্তী শহরগুলো আটলান্টিক মহাসাগরে তলিয়ে যাবে। বাকি আফ্রিকার মানচিত্র বর্তমানের মতোই থাকবে। মধ্যপ্রাচ্যের কাতার, বাহরাইন সম্পূর্ণ তলিয়ে যাবে। তখন ইরাকের দক্ষিণাঞ্চল ডুবে পারস্য উপসাগর বাগদাদ পর্যন্ত পৌঁছাবে। পৃথিবীর সমস্ত বরফ গললে সবথেকে ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ এশিয়া। পাকিস্তানের ইন্দুস ডেল্টার নিম্নাঞ্চল পুরোপুরি ডুবে যাবে। তখন বাংলাদেশ নামে কোনো দেশের অস্তিত্ব থাকবে না। পুরো বেঙ্গল ডেল্টা বঙ্গোপসাগরের নিচে তলিয়ে যাবে। বাংলাদেশ সমুদ্রে তলিয়ে গিয়ে ভারতের আসামের সমতলে পানি প্রবেশ করবে। এদিকে বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ ডুবে যাবে। তারপর পানি বিহারের সমতল ভূমি তলিয়ে দিয়ে উত্তরপ্রদেশের সীমান্তে গিয়ে থামবে। কিন্তু এতে দক্ষিণ এশিয়ার দুটো স্থলবেষ্টিত দেশ নেপাল এবং ভুটান সমুদ্রযাত্রার জন্য নিজেদেরকে প্রস্তুত করবে। দেশ দুটি সরাসরি সমুদ্রের অ্যাক্সেস পাবে, কারণ সমগ্র বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং বিহারের অধিকাংশ ভূমি ইতোমধ্যেই গভীর সমুদ্রে হারিয়ে গেছে। পৃথিবীর সর্ববৃহৎ গ্রেটার বেঙ্গল ডেল্টা সহ এই অঞ্চলের বর্তমান বাসিন্দা হল প্রায় 50 কোটি।
যদি এই পুরো অঞ্চল আবার সমুদ্রে ডুবে যায় তাহলে এই মানুষজন কোথায় আশ্রয় নিবে? তখন অনেকেই হিমালয়ে গিয়ে আশ্রয় নিবে অথবা সাইবেরিয়া কিংবা মঙ্গোলিয়ায় পাড়ি জমাবে। দক্ষিণ পূর্ব এশিয়ার মিয়ানমার এবং থাইল্যান্ডের সমতল ভূমি ডুবে যাবে। মেকং ডেল্টা পুরোপুরি ডুবে পুরো কম্বোডিয়া দেশটা সমুদ্রের তলানিতে চলে যাবে। তখন সমুদ্রের পানির উচ্চতা এতটাই বৃদ্ধি পাবে যে চায়নার ১০০ কোটি মানুষ বাস্তুহারা হয়ে পড়বে। চীনের রাজধানী বেইজিং সহ সমস্ত গুরুত্বপূর্ণ শহর পানির নিচে তলিয়ে যাবে। তখন জাপানের রাজধানী টোকিও, যা বর্তমান পৃথিবীর সর্ববৃহৎ জনবহুল শহর, একসময় তা সম্পূর্ণ পানিতে তলিয়ে যাবে। এছাড়া দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং, ফিলিপাইনের রাজধানী ম্যানিলাও সমুদ্রে তলিয়ে যাবে। বরফ এবং হিমবাহ গলে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ায় এক বিরাট পরিবর্তন ঘটবে। অস্ট্রেলিয়ার দক্ষিণ প্রান্ত থেকে তার মধ্যাঞ্চলীয় শুষ্ক মরুভূমিতে সামুদ্রিক পানি প্রবেশ করতে থাকবে। দেখতে দেখতে অস্ট্রেলিয়ার মরুভূমির ভেতর একটি উপসাগরের জন্ম নিবে। কিন্তু এতে অস্ট্রেলিয়ার তেমন ক্ষতি হবে না, কারণ এই অঞ্চলগুলোতে কোনো মানুষ বসবাস করে না। সবথেকে বড় প্রশ্ন এই যে, যদি অ্যান্টার্কটিকার সমস্ত গ্লেসিয়ার গলে যায় তাহলে অ্যান্টার্কটিকার কি হবে? তার জায়গায় আমরা কি দেখতে পাব? অ্যান্টার্কটিকার পরিচিত রূপরেখা আমাদের বর্তমান জলবায়ু দ্বারা সৃষ্ট একটি ভ্রম। বাস্তবে অ্যান্টার্কটিকার সমস্ত বরফ গলে গেলে সেখানে আমরা সমতল ভূমি পাব না। সেখানে আমরা বড় এবং ছোট দ্বীপের একটি গ্রুপ দেখব, এবং যখন সমস্ত বরফের টুপি গলে যাবে তখন এটি জলে আচ্ছাদিত হবে বা একটি বড় দ্বীপপুঞ্জ হয়ে যাবে। আপনার জানা উচিত যে বরফ হাজার নয় বরং লক্ষ লক্ষ, এমনকি মিলিয়ন বছর ধরে জমা হয়েছে। অবাক হওয়ার কিছু নেই যে হিমবাহগুলি আগ্নেয়গিরির অগ্ন্যোৎপাত এবং অন্যান্য বিপর্যয় থেকে লক্ষ লক্ষ টন বিষাক্ত পদার্থ জমা করেছে। যখন তারা গলে যাবে তাহলে সমস্ত বিষাক্ত পদার্থ সমুদ্র এবং বায়ুমণ্ডলে মুক্তি পাবে, যা কারো জন্যই ভালো সংবাদ নয়। তাছাড়া পার্মাফ্রস্টে হিমায়িত এবং সংরক্ষিত অন্যান্য বিপজ্জনক পদার্থ রয়েছে। বিজ্ঞানীদের দেয়া তথ্যমতে সম্ভাব্য বিপজ্জনক রাসায়নিক যৌগ, সুপ্ত প্রাচীন ভাইরাস এবং ব্যাকটেরিয়া, যাদের বিরুদ্ধে আমাদের কোনো প্রতিরোধ ক্ষমতা নেই, সেগুলো সক্রিয় হয়ে উঠবে। এমনকি পরিত্যক্ত পারমাণবিক বর্জ্য ডাম্পগুলো ধ্বংস হয়ে যেতে পারে বলেও তারা সতর্ক করেন। সাধারণভাবে জলবায়ুর কি পরিবর্তন ঘটবে? হিমবাহ গলে যাওয়া গ্রহের মাপকাঠিতে অন্যান্য প্রক্রিয়া থেকে বিচ্ছিন্নভাবে ঘটবে না। বিশ্ব উষ্ণায়ন পরিবেশতন্ত্রের পাশাপাশি মানুষের স্বাস্থ্য, জীবিকা, খাদ্য নিরাপত্তা, জল সরবরাহ এবং অর্থনৈতিক বৃদ্ধিকে অনেক উপায়ে প্রভাবিত করবে। যখন এটি ত্বরান্বিত হবে এবং আরও লবণাক্ত জল ভূমিতে অগ্রসর হবে, তখন আরও উপকূলীয় অঞ্চল বসবাস অযোগ্য হয়ে উঠবে। নৃতত্ত্ববিদ, পরিবেশবিদ এবং জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞদের একটি বৈজ্ঞানিক দল বিশ্ব জলবায়ু পরিবর্তনের ওপর ব্যাপক তদন্ত, মডেলিং এবং গবেষণার পর একটি বিস্তৃত প্রতিবেদন সংকলন করেছে। আমেরিকান ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের জার্নাল PNAS-এ প্রকাশিত ফিউচার অফ দ্য হিউম্যান ক্লাইমেট নিশ নামক নিবন্ধটি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। এটি আরও অজানা এবং ভয়ঙ্কর তথ্য প্রকাশ করেছে। পূর্বাভাস দেখায় যে আমাদের গ্রহের যে সকল এলাকার গড় বার্ষিক তাপমাত্রা 29 ডিগ্রির ওপরে 2070 সাল তাপমাত্রা 0.8% থেকে 19% প্রসারিত হবে। প্রভাবগুলি উষ্ণায়নের ডিগ্রির সাথে সমানভাবে বাড়বে বলে অনুমান করা হয়েছে। যাই হোক, আমরা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে 29 ডিগ্রি সেলসিয়াস হল সাহারা মরুভূমির গড় তাপমাত্রা। তাপমাত্রা শুধুমাত্র বর্তমানে অবাসিত মরু অঞ্চলে নয়, বরং গ্রহের সবচেয়ে উচ্চ জন্মহার সহ ঘন বসতিপূর্ণ এলাকায়ও বাড়বে। দক্ষিণ আমেরিকা, ভারত, আফ্রিকা, উত্তর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বড় এলাকা গরম, শত্রুতাপূর্ণ এবং অবাসযোগ্য হয়ে উঠতে পারে, এবং এটি সমস্ত হিমবাহ গলে যাওয়ার আগেই ঘটতে পারে। আচ্ছা, তখন কি পৃথিবীর গতি পরিবর্তন হবে? তাহলে চলুন দিনের দৈর্ঘ্য সম্পর্কে চিন্তা করি। এটি মনে হতে পারে যে দিনের দৈর্ঘ্য গলে যাওয়ার সাথে সম্পর্কিত নয়, তবে বিশ্ব উষ্ণায়ন পৃথিবীর ঘূর্ণনকে প্রভাবিত করতে পারে। চলুন চীনের ইয়াংজি নদীর ওপর বিশাল 3 গর্জেস ড্যামটি দেখি। এটি গ্রহের ঘূর্ণনকে মাত্র 0.06 মাইক্রোসেকেন্ড ধীর করেছে। খুব বেশি নয়, কিন্তু এটি শূন্য নয়। যখন হিমবাহ গলে যাবে তখন জল মেরু থেকে বিষুব রেখার দিকে টানা হবে পৃথিবীর তার অক্ষের চারদিকে ঘূর্ণনের কারণে। এজন্য পৃথিবী তার ঘূর্ণনের গতি তীর করতে পারে এবং দিন 10 থেকে 20 সেকেন্ড লম্বা হয়ে যাবে।
এই যোগ হওয়া সেকেন্ডগুলি মানবজাতিকে চিন্তিত করবে না, কারণ মানুষ ততক্ষণে এর চেয়ে আরও বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হবে। অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে 2100 সাল নাগাদ আর্কটিক জলের অধিকাংশ সম্পূর্ণ বরফ মুক্ত হবে, যা সামুদ্রিক কার্গো পরিবহনের জন্য নতুন রুট খুলে দেবে। উত্তর ইউরোপ এবং এশিয়ার দেশগুলির মধ্যে একটি নতুন রুট উত্তর সাগর দিয়ে খুলবে। এটি সুয়েজ খালের মধ্যে দিয়ে রুটের চেয়ে 40% ছোট হবে। বর্তমানে উত্তর সাগর রুটটি শুধুমাত্র স্বল্প গ্রীষ্মকালীন মাসগুলিতে খোলা থাকে। সেই সময়েও সেই পথ অতিক্রম করতে আইস ব্রেকারের মাধ্যমে বরফের চাদর ভাঙতে হয়। বিশ্ব উষ্ণায়ন যে ধ্বংসাত্মক ভবিষ্যৎ নিয়ে আসতে পারে তা নিয়ে আলোচনা করার পর আমরা আশা করি মানবজাতি পরিবেশগতভাবে তার পরবর্তী প্রজন্মকে বাঁচাবার জন্য উদ্ভাবনী প্রযুক্তি উদ্ভাবন এবং বাস্তবায়ন করবে। আমরা বিশ্ব উষ্ণায়নকে থামিয়ে আমাদের গ্রহকে বাঁচাতে পারি। এটা করতে হলে মানবজাতিকে আরও দায়িত্বশীলভাবে জীবনযাপন করতে হবে এবং ভবিষ্যতের বিপর্যয় প্রতিরোধ করতে তার কার্বন ফুটপ্রিন্ট কমাতে হবে। সুতরাং এই গ্রহের নিয়ন্ত্রণকর্তা তথা মোড়ল দেশগুলোকে বাধ্য করতে হবে, এই পৃথিবী তাদের নিজস্ব সম্পদ নয়। মানুষ আসবে, চলে যাবে, কিন্তু পরবর্তী প্রজন্মের নিকট যেন এটা অভিশাপ হয়ে না দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করে দিয়ে যেতে হবে। মানবজাতির জন্য এটাই সবথেকে ভালো যে কখনো অ্যান্টার্কটিকার বরফের নিচে কি আছে তা আবিষ্কার না করা। এই দীর্ঘ ডকুমেন্টারি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আর ফলো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন জিওফ্যাক্ট বাংলার।